আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জিয়ারত করবেন। এদিকে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় সহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর। প্রথম কার্যদিবসে মন্ত্রী পরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক ও সচিবদের সঙ্গে মত বিনিময় সভা করবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। এজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সচিবালয়ে। যে কোনো দায়িত্ব নেওয়ার পর আমরা মনে করি এটা আমাদের প্রথম দায়িত্ব, যে মানুষগুলো এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, যাদের জীবনের বিনিময়ে এই দেশে জন্ম হয়েছে, তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে। তো যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যে স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের শ্রদ্ধা নিবেদনের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, প্রধানমন্ত্রী কি সেখানে পৌঁছেছেন কিনা, এছাড়া শ্রদ্ধা নিবেদনের বিষয়ে কি তথ্য আছে এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা সেখানে সবাই আছেন কিনা, সেই বিষয়ে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। ফারিয়া, এই মুহূর্তে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে এসে পৌঁছেছেন এবং 11:55 তিনি ভেতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে কিন্তু তিনি তার পিতা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার মাতা সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন। এরপরে তিনি এখানে কবর জিয়ারত করবেন এবং কবর জিয়ারত করে তিনি এখান থেকে বের হবেন। তিনি যখন এসেছেন আমরা দেখেছি তিনি আসার আগেই এখানে মন্ত্রী পরিষদের মন্ত্রীরা এখানে এসেছেন, প্রতিমন্ত্রীরা এসেছেন। আমরা দেখেছি স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে প্রবেশ করেছেন। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে আমরা দেখেছি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে দেখেছি। এর পাশাপাশি প্রতিমন্ত্রী যারা রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু সহ প্রতিমন্ত্রী পরিষদের অনেকেই এখানে প্রবেশ করেছেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর এবং তার মাতা 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কবর জিয়ারত করছেন। এর আগে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে গিয়েছিলেন এবং সেখানে 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধে তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করার পরই কিন্তু তিনি এই রাজধানী শেরেবাংলা নগরে এসেছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখেছি তিনি প্রথমে একা তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন, এখন মোনাজাত চলছে এবং মোনাজাতের পরে কিন্তু তিনি মন্ত্রী পরিষদের যারা সদস্য রয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রী তাদেরকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনি মোনাজাত করছেন এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছেন মোনাজাতের মাধ্যমে। এর আগে কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। মোনাজাতের পরে কিন্তু যারা নবনির্বাচিত মন্ত্রী হয়েছেন প্রতিমন্ত্রী হয়েছেন সেই মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং কবর জিয়ারত করবেন। এরপরই কিন্তু তিনি চলে যাবেন সচিবালয়ে। তবে রেওয়াজ অনুযায়ী আমরা যেটা জানি যে যারা নবনির্বাচিত প্রধানমন্ত্রী হন শপথ গ্রহণের পরে দলের প্রতিষ্ঠাতার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারতের পরই কিন্তু একটা রেওয়াজ থাকে যে প্রধানমন্ত্রীর তেজগাঁয়ের যে কার্যালয় সেইখানে তিনি যান। এখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে যাবেন কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে
এখান থেকে তিনি শ্রদ্ধা নিবেদন করে কবর জিয়ারত করে সচিবালয়ে যাবেন এবং সচিবালয়ে কিন্তু আজকে তার প্রথম কর্মদিবস। তিনি মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে তার প্রথম কর্মদিবসে তিনি সচিবালয়ে কাজ করবেন। আর আপনারা যেমনটি জানেন যে এর আগে কিন্তু তিনি সাভারে গিয়েছিলেন, সাভারে কিন্তু তিনি ৭১-এর রণাঙ্গনের শহীদ যারা হয়েছেন বীর মুক্তিযোদ্ধা তাদের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি কিন্তু তিনি তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য কবর জিয়ারত করেছেন। ফারিয়া, যেটা দেশবাসী সহ সবাই জানে, গতকালই কিন্তু একটা ইতিহাস সৃষ্টি হয়েছে, বাংলাদেশের ইতিহাসের নতুন একটা অধ্যায় সূচনা হয়েছে। খোলা আকাশের নিচে এই প্রথমই বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শপথ গ্রহণ করেছেন এবং গতকালকেই তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে তিনি শপথ গ্রহণ করেছেন এবং তাকে শপথ গ্রহণ করিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি। এরপরে কিন্তু তিনি গতকালকেই কিন্তু তিনি সচিবালয়ে গিয়েছিলেন এবং সচিবালয়ে গিয়ে কিন্তু তিনি তার যে কার্য বই, সেই কার্য বইটি তিনি খুলেছিলেন। আমরা সাভারে যেটা জেনেছি সেখানে কিন্তু তিনি একটি স্মৃতি বই আছে, সেই স্মৃতি বইতে কিন্তু তিনি তার স্মৃতি তিনি লিপিবদ্ধ করেছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির প্রতিষ্ঠাতাও তিনি এবং তার মাতা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। জিয়ারত করার পর মোনাজাত করেছেন এবং মোনাজাত শেষ হয়েছে। মোনাজাত শেষে কিন্তু তিনি বের হচ্ছেন এবং বের হয়ে কিন্তু তিনি এখানে গাড়িতে উঠবেন এবং গাড়িতে করে কিন্তু তিনি, আমরা যতটা জানি, সচিবালয়ের দিকে তিনি রওনা করবেন। তারেক রহমান বের হচ্ছেন এবং প্রধানমন্ত্রী হিসাবে আনুষ্ঠানিকভাবে তিনি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন। তার সঙ্গে ছিল নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং প্রতিমন্ত্রীর সদস্যবৃন্দ। তো ফারিয়া, এখন প্রধানমন্ত্রী বের হয়েছেন এবং সচিবালয়ের উদ্দেশ্যে তিনি রওনা করবেন। এই ছিল রাজধানীর শেরেবাংলা নগর জিয়াউদ্যান থেকে আমার কাছে সর্বশেষ। শামীম, আপনাকে ধন্যবাদ। শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রথম কর্মদিবসের খবর জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছে সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রথম অফিস উপলক্ষে সচিবালয়ের প্রস্তুতি কেমন দেখছেন, আর মন্ত্রিসভার প্রথম সভা নিয়ে কি তথ্য আছে জানাবেন। ফারিয়া, আসলে আপনাকে জানিয়ে রাখি যে নবনির্বাচিত যে সরকার প্রধান তারেক রহমান কিন্তু আজকে সাভার স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন শেষে তার জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা শেষে কিন্তু এখন সচিবালয় থেকে তার বেলা 12টা নাগাদ সচিবালয় 12:30 নাগাদ সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে। তার আশাকে কেন্দ্র করে শুধু তারেক রহমান না, পাশাপাশি এই সরকারের যে মন্ত্রী পরিষদের যে সদস্যরা রয়েছেন সবাই কিন্তু আজকে সচিবালয়ে তাদের প্রথম কর্মদিবস কিন্তু বলা যায় যে পালন করবে। এরই মধ্যে কিন্তু সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। তার আগমনকে কেন্দ্র করে কিন্তু সচিবালয়ে বলা যায় যে এক ধরনের বাড়তি নিরাপত্তা নিয়ে হচ্ছে, বিশেষ করে যে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ভবন রয়েছে সচিবালয়ের 1 নম্বর ভবনের 2য় তলায় কিন্তু তারেক রহমান যে তার যে প্রধান যে মন্ত্রী যে আসলে এখানে যে দপ্তর সেখানে কিন্তু তিনি অফিস করবেন। পাশাপাশি বলে রাখি যে বেলা 3টা নাগাদ মন্ত্রী পরিষদের সদস্যদেরকে যারা নিয়ে একটি সভা আছে, সেই সভাতে আসলে যেহেতু একটি চ্যালেঞ্জের মুখে কিন্তু এই সরকার দায়িত্ব নিয়েছে, পরবর্তী তাদের যে কর্ম পরিকল্পনা সেটি কিন্তু আসলে এখানে বলা যায় যে নেওয়া হবে আসলে কীভাবে বিগত সময়ের যেই দায়িত্বগুলো পালন করতে হয়, অথবা অর্থনৈতিক থেকে শুরু করে রাষ্ট্রের সকল কাঠামো, যে আমরা জানি যে পট পরিবর্তন করে রাষ্ট্রের একটি কাঠামো সর্বদিক কিন্তু একটা ভেঙে পড়েছিল, সেটাকে কীভাবে আবার পুনরুদ্ধার করা যায়, এসব বিষয়গুলো কিন্তু মূলত আলোচনা হয়েছে, আলোচনা হবে। পরবর্তীতে কিন্তু মন্ত্রী পরিষদে যে বিভিন্ন যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শহীদ জিয়া এবং বেগম জিয়ার কবর জিয়ারত শেষে কিন্তু মাজার সচিবালয়ের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন। সচিবালয়ের উদ্দেশ্যে কিন্তু বের হয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনাকে বলে রাখি যে মন্ত্রিপরিষদের সভা শেষে কিন্তু সচিবদের সাথে একটি সভা আছে, সেই সভার এর মধ্যে একটি নির্দেশনা আমরা বিশ্বস্ত সূত্রে যেটি জানতে পেরেছি, সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে বিগত সময়ে যে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তরে যে কাজগুলো আছে, কি বিস্তারিত সার্বিক যে একটি চিত্র
সূত্র নিয়ে উপস্থিত হওয়ার জন্য, যাতে বলা যায় যে একটি তথ্যের মাধ্যমে জানতে পারবে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তর আসলে কী অবস্থা। সেটির জন্য কিন্তু সংশ্লিষ্ট যে সচিবদের সাথেও কিন্তু তারেক রহমানের একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরে কিন্তু এখান থেকে তারেক রহমান তার যে কর্মস্থল ত্যাগ করে আসলে পরবর্তীতে কোথায় যাবে আমরা পরবর্তী খবরে আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারবো। তো বলা যায় যে প্রধানমন্ত্রী যে আজকে প্রথম কর্মদিবস, পাশাপাশি যে মন্ত্রী পরিষদের যেই সকল মন্ত্রীরা আছেন তাদেরও আজকে প্রথম কর্মদিবস। এর মধ্যে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রীর যে দপ্তর রয়েছে সকল দপ্তর কিন্তু সকল ধরনের কিন্তু প্রস্তুতি নিয়েছে। আপনারা আগে তথ্য দিয়ে রাখি যে প্রতিমন্ত্রীরা কিন্তু আজকে সচিবালয়ে আসার কথা রয়েছে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ফারিয়া, বিল্লাল, আপনাকে ধন্যবাদ। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এক প্রতিবেদনে তথ্য জানায়। পাশাপাশি সৌদি যুবরাজ বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা এবং সমৃদ্ধি কামনা করেন। এই শুভেচ্ছা বার্তা বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকেই। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ ও সৌদি জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে নিজের সংসদীয় এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নেমে তিনি এই কথা বলেন। সংস্কার পরিষদের শপথ না নেওয়া মানেই জুলাইকে অপমান করা হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জুলাইকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। জুলাই সংস্কারে সরকারি দল উদ্যোগ না নিলে বিরোধী দল হিসেবে ছেড়ে দেওয়া হবে না বলেও জানান বিরোধী দলের এই নেতা। আমরা সুন্দর করে দেই, আপনারা ভালো কাজ করতে। যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। হিজরি 1447 সনের পবিত্র রমজান মাসে চাঁদ দেখা এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ মাগরিব এই সভা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেলে তার সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এই কার্যক্রম চলবে আগামী 12 মার্চ পর্যন্ত। রমজানকে সামনে রেখে নিয়মিত পণ্য সয়াবিন তেল, মসুর ডাল ও চিনির সঙ্গে এবার যুক্ত হয়েছে ছোলা ও খেজুর। ট্রাক সেলের পাশাপাশি স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমেও পণ্য বিতরণ করা হবে। টিসিবি ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ কিনতে পারবেন সয়াবিন তেল 2 লিটার, মসুর ডাল 2 কেজি, চিনি 1 কেজি, ছোলা 1 কেজি, হাফ কেজি খেজুর। প্রতি লিটার সয়াবিন তেলের দাম 115 টাকা, মসুর ডাল 70 টাকা কেজি, চিনি 80 টাকা কেজি, ছোলা 60 টাকা ও খেজুরের দর 160 টাকা কেজিতে বিক্রি হবে। টিসিবি জানিয়েছে, বাজার দরের তুলনায় কম দামে এইসব পণ্য সরবরাহ করা হচ্ছে যেন রোজায় সাধারণ মানুষ স্বস্তি পায়। রমজানের আগে বাজারে বেড়েছে ডাল, খেজুর, লেবু সহ বিভিন্ন পণ্যের দাম। সরবরাহ স্বাভাবিক থাকলেও এই দামের ঊর্ধ্বগতিতে ক্ষোভ জানান ক্রেতারা। এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, রমজান ঘিরে পণ্যের বাড়তি দামের বিষয়ে কি বলছেন বিক্রেতারা, জানাবেন। সেগুলো কিন্তু প্রায় আকাশ ছোঁয়া বলতে গেলে, কারণ সাধারণ মানুষের এই সবজিগুলো বিশেষ করে নাগালের কিন্তু বাইরে চলে যাচ্ছে, ফলে তারা
এই বাজার করতে এসে কিন্তু বেশ হিমশিম খেতে হচ্ছে তাদের। এবং আপনাকে জানিয়ে রাখি যে বিশেষ করে লেবু, বেগুন এবং শসার দাম কিন্তু অনেকটাই বাড়তি, কারণ এগুলো আসলে ইফতারির যে ব্যবহৃত সবজি মূলত। এবং আমরা বাজার ঘুরে দেখেছি যে বিশেষ করে বিক্রেতাদের সাথে কথা বলে তারা বলছেন যে গত সপ্তাহের ব্যবধানে দ্বিগুণের বেশি লেবুর দামে বিক্রি হচ্ছে, এবং সাধারণ মানুষ যারা লেবু আসলে 20 থেকে 40 টাকা হালি করে কিনেছেন, তারা এই সপ্তাহে 60 থেকে 80 টাকা করে প্রত্যেকটি আসলে লেবু বিক্রি হচ্ছে এবং প্রকার ভেদে। এবং বেগুনের দামও কিন্তু অনেকটা বাড়তি, প্রতি কেজি বেগুন 100 থেকে 140 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম অনেকটাই বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা ছোলার বাজারেও গিয়েছিলাম। ছোলার আমরা দেখেছি যে আমদানিকারকরা তারা কথা দিয়েছিলেন মাসখানেক আগে যে পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে, কিন্তু দফায় দফায় ছোলার দামও বেড়েছে। এছাড়াও চিনির দামও কিন্তু বস্তা প্রতি প্রায় 50 থেকে 100 টাকা করে বেড়েছে। এছাড়াও প্রত্যেকটি খেজুর আকার এবং প্রকার ভেদে বলা যায় যে 100 থেকে 150 টাকা করে প্রতিটি কার্টুনে বেড়েছে। এর ফলে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সঠিকভাবে আসলে যে বাজার মনিটরিং সেটি করা হচ্ছে না। এবং তারা বলছেন যে বিশেষ করে যারা ভোক্তা অধিকারে যারা আসলে অভিযানগুলি করে থাকে রমজানের আগে, তারা বলছেন যে সে ধরনের কোনো অভিযান তাদের চোখে পড়ছে না। এবং বিক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগের যে অজুহাতগুলি থাকে যে বিভিন্ন পরিবহনে তারা যে কাঁচামালগুলো নিয়ে আসে সেগুলো অনেকে পচে গেছে। বিশেষ করে এর আগে নির্বাচন গিয়েছে, নির্বাচনের সময় অনেক বলছে যে পচনশীল যেগুলো মালগুলো রয়েছে সেগুলো আসলে নষ্ট হয়েছে, এর ফলে কিছুটা বাড়তি। তবে বলছে যে রোজার দিন যতটা আসলে বাড়বে এরপরে কিন্তু আসলে প্রত্যেকটি সবজির দাম কমে আসবে। এছাড়াও আমরা বেশ কয়েকটি বাজার কিন্তু ঘুরে ঘুরে দেখেছি, সেখানেও সবজির দামের পাশাপাশি যে মাছ, মাংস, অন্যান্য যে সমস্ত বিশেষ করে নিত্যপণ্যের দামগুলো রয়েছে সেগুলো বলা যায় যে ধরাছোঁয়ার বাইরে। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ক্রেতা রয়েছেন তারা বলছে যে বাজার মনিটরিং যদি না করা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে এই সমস্ত। রকি, আপনাকে ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।